সাহিত্যিক শিবরাম চক্রবর্তী, জন্ম 13ই ডিসেম্বর 1903 খ্রিস্টাব্দ, তার মৃত্যু 28শে আগস্ট 1980 খ্রিস্টাব্দ। হাসির রাজা নামে খ্যাত শিবরাম চক্রবর্তী হলেন বাংলা সাহিত্যের রসময় সাহিত্যিকদের মধ্যে একজন অন্যতম কুলীন পুরোধা। শিবরাম মানেই হাসির পটরা, যা খুললেই কেবল হাসি আর হাসি। নানা রঙের হাসির ফোয়ারা বয়ে মরুগাঙে জোয়ার আসার মতো দুঃখে ভরা প্রাণে হাসির পরশ ছড়িয়ে দেয়। তার গল্প ও রম্য রচনা, যার অণুতে অণুতে ছড়িয়ে আছে কেবলই হাসি আর হাসি। ছোটদের জন্য তার রয়েছে প্রচুর লেখালেখি। ছোটদেরকে এতটাই ভালোবাসতেন যে সবসময় নিজের ফেলে আসা শৈশবকে ফিরে পেতে শিশুদের মতো তিনি থাকতে, খেতে ভালোবাসতেন। তার প্রিয় জিনিস ছিল টফি বা চকলেট। লেখালেখি না থাকলে মুখের ভেতরে একটা চকলেট নিয়ে তাকে চুষতে দেখা যেত। শিশু কিশোরদের সঙ্গে তার এই সম্পর্ক জীবনের শেষ দিন পর্যন্ত বিরতিহীনভাবে বজায় ছিল। বাংলা সাহিত্য ও সংবাদপত্র জগতে তাই শিবরাম চক্রবর্তী এখনও শিশুদের পরম বন্ধু হয়েই বেঁচে আছেন আর বেঁচে থাকবেন অনন্তকাল। কারণ তিনি নিজেই সাহসের সাথে বলেছেন, আমি নিজের কথা বলতে পারি, আমি কখনোই কালজয়ী হতে চাইনি, এমনকি বিজ্ঞাপনের পৃষ্ঠাতেও নয়। সেই বৃথা চেষ্টার অক্লান্ত সাধনায় কালক্ষয় না করে সকলের জীবনের সকালটা না হয় করতে হয়, তার সঙ্গী হতেই চেয়েছিলাম আমি। ছেলেমেয়েরা ছোটবেলায় আমার লেখা পড়বে, একটু বেলা হলে, বড় হলেই অক্লেশে ভুলে যাবে আমায়। সেই একটুক্ষণ তাদের একটুখানি হাসি হাসি করতে পারলেই আমার খুশি। শিবরাম চক্রবর্তী 77 বছর পেয়েছিলেন, যার মধ্যে বেশিরভাগ সময়ই কেটেছে তার ভাগ্যান্বেষণে। এক সময় তিনি জীবিকার তাগিদে সংবাদপত্রের হকারি করেছেন। সেই সময় কলকাতার বিখ্যাত সংবাদপত্র বসুমতী বিক্রি করেছেন। এরপর সওদাগরি অফিসে কম মাইনের চাকরি করেছেন, কিন্তু তখনও লেখালেখিতে হাত দেননি। অবশেষে একটা সময় এসে তাকে লিখতে হয়, কারণ লিখেই তাকে খেতে হয়। দৈনিক বসুমতীর সম্পাদক হেমন্ত প্রসাদ ঘোষ তাকে লেখালেখিতে নিয়ে আসেন। সাহিত্য সাধনা শুরু করে তিনি বাংলা সাহিত্যে আলোড়ন তোলেন। রসরচনা এবং কৌতুক রচনায় সিদ্ধহস্ত শিবরাম গল্প উপন্যাসের পাশাপাশি কবিতাও লিখেছেন। তার উপন্যাসের মধ্যে রয়েছে প্রেমের পথ, ঘোড়াল, আজ এবং আগামীকাল, মেয়েদের মন, শিবরাম রচনাবলী, ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা প্রভৃতি। আবার তিনি ছোটদের জন্য প্রচুর লিখেছেন। শিশুকালকে ধরে রাখতে তার এসব শিশুতোষ লেখা বাংলা সাহিত্যে বিশেষ স্থান জুড়ে রয়েছে। ছোটদের জন্য লেখা জন্মদিনের উপহার তার বিখ্যাত বই। শিবরাম চক্রবর্তীর বাবার নাম শিবপ্রসাদ চক্রবর্তী। বাবা ছিলেন একজন আধ্যাত্মিক সাধনার গুরু বক্তা। পথে পথে আধ্যাত্ম সাধনার বিষয়ে চমৎকার সব বক্তব্য রাখতেন তিনি। আর সেই কারণেই অনেকে বলে যে পৈতৃক ধারাবাহিকতায় শিবরাম চক্রবর্তী অনেকটা অনুপ্রাণিত হয়েছিলেন। শিবরাম চক্রবর্তীর ছোটবেলায় অনেকটা মধুর সময় কেটেছিল মাতুলালয়ে, অর্থাৎ মামার বাড়িতে। বিদ্যালয়ে পড়তে পড়তেই তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সংস্পর্শে আসেন। এর জন্য তাকে কারাবাসও করতে হয়। এই সময় তিনি বিজলী ও ফরওয়ার্ড পত্রিকায় সাংবাদিকতার কাজ করেন, ছিলেন যুগান্তর পত্রিকার প্রকাশক। তার জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের একটি মেজবাড়িতে।
তিনি অনাড়ম্বর জীবন কাটাতেন। শেষ জীবনে পশ্চিমবঙ্গ সরকার তার জন্য মাসোহারার ব্যবস্থা করেছিলেন। প্রখ্যাত বাঙালি রম্য লেখক। কবিতা রচনা দিয়ে সাহিত্য জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও মানুষ ও চুম্বন কবিতার দুটি প্রকাশিত হয় 1929 সালে। তারপর অজস্র লেখা লিখেছেন, প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প লিখেছেন। ঈশ্বর পৃথিবী ভালোবাসা ও ভালোবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূলক দুটি বই। প্রবন্ধের বই মস্কো বনাম পণ্ডিচেরি ও মানুষ ফাটাই। নাটকের গ্রন্থ যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাতে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেষ জীবন যাপন করেছেন। করেননি যা, তা হলো বিয়ে। অনেক অবহেলার কারণে তার জীবনের বহু লেখা সযত্নে সংরক্ষণ করতে পারেননি তিনি। তার বহু মূল্যবান লেখা অবহেলায় খুইয়ে ফেলেছিলেন। তার জীবনটাও কেটেছে চরম অবহেলায়। জীবনের শেষ পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ, আর্থিক সমস্যায় পড়েন। নিদারুণ অর্থকষ্টে তার জীবনটা ধীরে ধীরে স্থবির হয়ে পড়তে থাকে। অবশেষে তার আর আপন বলে কিছুই ছিল না। পশ্চিমবঙ্গ সরকার তাকে মাসিক ভাতা প্রদান করে। তিনি 1980 সালের 28শে আগস্ট কলকাতায় মারা যান। লেখক শিবরাম চক্রবর্তী গল্পের প্রথমে পাঠকদের কাছে প্রশ্ন করেছেন, ভূত বলে আদৌ কিছু আছে নাকি? লেখক আরও বলেছেন, ভূত যদি থাকেও তবে তা কখনোই দেখা যায়নি। লেখক নিজে ছিলেন ভীষণ দুর্বল প্রকৃতির মানুষ, মানে তিনি নিজেও ভূতকে প্রচণ্ড ভয় পেতেন। উপরোক্ত তিনি এও শুনেছেন যে ভূত নাকি ভারী কন্ডাক্ট, মানে ভূত নাকি ভারী দুষ্টু। এই প্রসঙ্গে লেখক নিজের জীবনের একটি ঘটনা পাঠকের সামনে তুলে ধরেছেন। লেখকের এই গল্প ভৌতিক না অদ্ভুত তা গল্পটা পড়লেই বোঝা যায়। ঘটনাটা রাঁচির রাস্তায় ঘটেছিল। লেখক অন্য একজনের সাইকেল নিয়ে হুটরুর দিকে যাচ্ছিলেন, কিন্তু মাইল 7 যাওয়ার পরই সাইকেলের টায়ারটা ফেসে গেল। জায়গাটা জনমানবহীন ও জঙ্গলি। সেখান থেকে আরও 5 মাইল গেলে তবে একটা গ্রাম পাওয়া যাবে। এই অবস্থায় হেঁটে যাওয়া যা, সাইকেল কাঁধে নিয়ে হাঁটাও তাই, দুটোই হচ্ছে কষ্টসাধ্য ব্যাপার। তবে লেখক চিরকালই আশাবাদী, তাই তিনি সুযোগের অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দূর থেকে একটা লরিকে আসতে দেখে সেই লরির সামনে আশাভাবে তিনি হাত দেখালেন, কিন্তু লরি দাঁড়ালো না, চলে গেল। এরপর সেই কুয়াশা ভরা রাতে চাঁদের ফিকে আলোয় একটি বেবি অস্টিন গাড়ি লেখকের চোখে পড়ল। গাড়িটা আস্তে আস্তে চলছিল। সে মানুষও যেন ওই গাড়ি থেকে একটু জোরেই হাঁটতে পারে। গাড়িটা লেখকের সামনে থেকে যাওয়ার সময় তিনি হাঁক দিলেন, কিন্তু গাড়ি থামার কোনো লক্ষণই দেখা গেল না। তখন লেখক আর ভদ্রতা রাখতে পারলেন না। তিনি ভদ্রতা ছেড়ে চলন্ত গাড়িতে কোনো প্রকার উঠে গেলেন। তিনি কোথায় নামবেন তার ড্রাইভারকে জানাতে গেলেন, কিন্তু তখন দেখলেন গাড়িতে কোনো ড্রাইভারই নেই। গাড়িটা নিজের পথে নিজে একাই চলছে। এই অদ্ভুত ঘটনায় লেখকের শরীর অবশ হতে লাগলো। কথা বলার শক্তি হারিয়ে গেল। তিনি বুঝলেন যে ভূতের পাল্লায় তিনি পড়েছেন। তখন তার মনে হলো হেঁটে যাওয়ার থেকে বসে যাওয়া অনেক বেশি আরামের। তাই প্রাণের মায়া ত্যাগ করে তিনি ওই ভুতুড়ে গাড়িতেই বসে রইলেন। তার আলস্যের জয় হলো। ঘন্টা 2 কেটে যাওয়ার পর গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছালো। হঠাৎ লেখকের হুঁশ ফিরতেই তিনি দেখলেন এই একটা রেলগাড়ি তার দিকে ছুটে আসছে, অথচ বেবি অস্টিন গাড়িটা থামার কোনো লক্ষণই নেই। এই অবস্থায় কি করবেন ভেবে না পেয়ে লেখক কোনো মতে গাড়ির দরজা খুলে বেরোলেন এবং ট্রেনটা তক্ষুনি সামনে থেকে চলে গেল। এই দেখে লেখক তো কিছুক্ষণের জন্য তার জ্ঞানই হারিয়েছিল। চেতনা ফিরতেই লেখক দেখলেন তিনি ও মোটর গাড়ি দুই তখনও অক্ষত। নিজের ও গাড়িটার অক্ষত থেকে যাওয়ার বিষয়টা লেখকের কাছে সত্যি খুব রহস্যের।
এমনটা ভাবতে ভাবতেই লেখক দেখলেন গাড়ির পিছন থেকে চশমা পরা এক ভদ্রলোক বেরিয়ে আসছেন। তারপরেই ওই ভদ্রলোক লেখকের কাছে সাহায্য চাইলেন। তিনি জানালেন 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়ে যায়। তারপর তিনি একাই গাড়িটিকে ঠেলে এতটা পথ নিয়ে এসেছেন। রাস্তায় কাউকে পায়নি যিনি তাকে সাহায্য করবেন। তাই লেখক যদি তাকে একটু সাহায্য করেন তাহলে তার বিশেষ সুবিধা হয়। ভদ্রলোক আরও জানালেন লাইন পেরিয়ে 1 মিনিট গেলেই তার বাড়ি। লেখক শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড গল্পটি অত্যন্ত মজার একটি গল্প, অথচ গল্পটির মধ্যে কোনো ভৌতিক ব্যাপারই নেই, কিন্তু কাহিনীটিতে আগাগোড়া একটা ভুতুড়ে পরিবেশ বজায় রাখা হয়েছে। সেই কারণেই এটি ভৌতিক গল্প না হলেও এর নামকরণ এক ভুতুড়ে কাণ্ড যথাযথ সার্থক মানা হয়েছে। শহীদ যতীন্দ্রনাথ দাশের জীবন ও স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা অবলম্বনে এই প্রবন্ধটি রচিত। 1904 সালের 27শে অক্টোবর উত্তর কলকাতার শিকদারবাগান অঞ্চলে মামার বাড়িতে বিপ্লবী যতীন দাস জন্মগ্রহণ করেন। তার পিতা বঙ্কিম বিহারী দাস ইংরেজদের দাসত্ব করতে অস্বীকার করে স্থায়ী চাকরি ত্যাগ করে দোকান খুলে অতি কষ্টে সংসার চালাতেন। 1921 ও 1923 সালে যতীন্দ্রনাথ যথাক্রমে প্রবেশিকা ও আইএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন, কিন্তু চাকরি না করে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। 1919 থেকে 1920 সালে মাত্র 15 থেকে 16 বছর বয়সে বিলাতি কাপড়ের দোকানে বিক্ষোভকালে ধরা পড়ায় তার 6 মাসের জেল হয়। জেলের খাবার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের নির্দেশে তাকে মেয়াদের আগে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এ সময়ে বিপ্লবীদের জন্য বোমা বানানোর ট্রেনিংয়ে যতীন নিজেকে সফলতম ছাত্র হিসাবে প্রমাণ করেন। 1924 সালে বিপ্লবীদের একত্রিত করার জন্য শচীন সান্যাল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। খিদিরপুর ডক অঞ্চলে যতীনের সক্রিয়তায় একটি পিস্তল ও বোমার দোকান গড়ে ওঠে বিপ্লবীদের অস্ত্র সরবরাহ করার জন্য। দক্ষিণেশ্বরে বাচস্পতি পাড়ায় যতীন বোমা তৈরির উন্নত কৌশল শেখাতেন। এ কারণে 1925 সালের 25শে ডিসেম্বর গিরিশ মুখার্জি রোডের বাড়িতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে প্রথমে মেদিনীপুর জেলে, তারপর ময়মনসিংহ জেল এবং পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলে পাঠানো হয়। 1928 সালে তাকে মুক্তির বছর তার বোন লাবণ্যপ্রভা দেবীর মৃত্যু হয়। 1922 থেকে 25 এই সময়কালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাধান্য ছিল জাতীয় কংগ্রেসে। যতীন দাস অত্যন্ত সুভাষ ঘনিষ্ঠ ছিলেন। সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলে বিনা পয়সায় তিনি ছাত্রদের ড্রিল শেখাতেন। বিপ্লবী ভগৎ সিংয়ের সঙ্গে যতীন দাসের সম্পর্ক গভীর ছিল। ভগৎ সিংয়ের অনুরোধে যতীন দাস আগ্রায় গিয়ে তার দলের ছেলেদের বোমা বানানোর ট্রেনিং দেন। 1929 সালের 8ই এপ্রিল দিল্লির এক অধিবেশনস্থলে বোমা ফাটানোর অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে 1929 সালের 14ই জুন কলকাতার রাজপথে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়। ওই বছর 25শে জুন তাকে লাহোর সেন্ট্রাল জেলে পাঠানো হয়। জেলের মধ্যে পুলিশের অমানুষিক অত্যাচারের প্রতিবাদে তারা সমবেত অনশন শুরু করেন অন্যান্য বন্দীদের সাথে একত্রে। 20শে জুলাই 1929 অনশনের 8ম দিনে জেল সুপার, ডাক্তার ও 8 জন পাঠান জোর করে নাকে সরু নল ঢুকিয়ে দুধ ঢালতে থাকেন। যতীন কাশলে শ্বাসনালীতে দুধ ঢুকে ফুসফুসে পৌঁছালে তিনি জ্ঞান হারান। 22শে জুলাই তার জ্ঞান ফেরে। যেদিন সন্ধ্যায় তার ভাই কিরণ দাস তাকে দেখাশোনার জন্য সেখানে এসে পৌঁছান। 1929 সালের 11ই আগস্ট বড়োডার লর্ড আরউইন অনশনকারীদের দাবি দেওয়া মেনে নেওয়ায় 12ই আগস্ট যতীনের 17 জন সহযোদ্ধা অনশন তুলে নিলেও পূর্ব কথা মতো যতীনের অনশন চলতে লাগলো। 31শে আগস্ট 50 দিনের দিন দেখা গেল তার সমস্ত শরীরে পক্ষাঘাত গ্রাস করেছে। তখন ইংরেজ শাসকেরা তাকে জামিনে মুক্তি দিতে সম্মত হন। তার বাবা ও ভাই জামিনের আবেদন করতে অস্বীকার করায় এক নিন্দিত গুপ্তচরের জামিনে 55 দিনের দিন তাকে মুক্ত করা হয়। কিন্তু ডাক্তার, জেল সুপারকে ফিরে আসতে হয় যতীনের সহযোদ্ধাদের ব্যারিকেড থাকায় তাকে মুক্তি না দিয়ে। 1929 সালের 13ই সেপ্টেম্বর দুপুর 1:15 যতীন দাসের মৃত্যু হয়। লাহোর থেকে যতীনের মৃতদেহ কলকাতায় আনতে 3 দিন লেগে যায় দেশবাসীর শ্রদ্ধা জানানোর জন্য সময় দিতে।
হাওড়া স্টেশনে তার নশ্বর দেহ গ্রহণ করতে সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রীমতী বাসন্তী দেবী ও কমলা নেহেরু প্রমুখরা উপস্থিত ছিলেন। সরকারি হিসাবে 5 লাখ মানুষ হাওড়া থেকে কেওড়াতলা পর্যন্ত তার সব দেহ নিয়ে যায়। যতীন দাসের মৃত্যু সংবাদ শুনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন। সর্বখর্বতারের দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্তপানে চাহ। প্রাবন্ধিক আশিস কুমার মুখোপাধ্যায় নদিয়া জেলার রানাঘাটে 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট পলস কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষা অর্জন করেন। ছাত্রাবস্থা থেকেই দেশের জাতীয় রাজনীতিতে তিনি জড়িয়ে পড়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তার আদর্শ দেশনেতা। খেলাধুলার প্রতি কিশোর বয়স থেকেই তার ঝোঁক ছিল। ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরেজি ধারাভাষ্যকার হিসাবে তিনি কাজ করেছেন বহুদিন। তার লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ এবং ইতিহাসের পাতা থেকে। 1911 খ্রিস্টাব্দে এই স্বনামধন্য প্রাবন্ধিকের মৃত্যু হয়। আলোচ্য পাঠ্যাংশ শহীদ যতীন্দ্রনাথ দাস আশিস কুমার মুখোপাধ্যায়ের ইতিহাসের পাতা থেকে নামাঙ্কিত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।